নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। দুর্গাপুর কাণ্ডের নয়া তথ্য প্রকাশে, নির্যাতিতার পোশাকের ফরেন্সিক পরীক্ষা রিপোর্ট, সন্দেহ তালিকায় সহপাঠী। ভোটের প্রস্তুতি শুরু হতেই রাজ্যের নির্বাচন প্রক্রিয়া ঘিরে তৈরি নতুন বিতর্ক। এসআই শুরুর আগে একাধিক ব্লক লেভেলের অফিসার বা বিএলওকে শোকজ করল নির্বাচন কমিশন। অভিযোগ, অনেকেই দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন, কেউ কেউ আবার মাঠে নামতেই চাইছেন না। হাসপাতাল থেকে শিশু চুরি, পুলিশে অভিযোগ দেয়। কয়েক ঘন্টার ব্যবধানে উদ্ধার শিশু, আটক এক মহিলা। ঘটনাটি শ্রীরামপুরের বলস হাসপাতালে। বৃহস্পতিবার ভাইফোঁটা, তার আগেই বাজার দর বেশ চড়া। সবজি থেকে মাছ, মাংস, মিষ্টি সবকিছুরই দাম যেন এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে গিয়েছে। আচমকায় যাত্রীবাহী বাসে আগুন হুগলি সেতুতে। প্রাণ বাঁচাতে দ্রুত বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। অল্পের জন্য এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। ঘটনায় যানজট তৈরি হয় সেতুর উপর। দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি মুর্মুর হেলিকপ্টার। অবতরণের সময় ভাঙল হেলিপ্যাডের একাংশ। দুর্ঘটনার জেরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। দুর্গাপুর কাণ্ডে নয়া তথ্য প্রকাশ্যে, নির্যাতিতার পোশাকের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট, সন্দেহের তালিকায় সহপাঠী। যদিও এখনো সব অভিযুক্তের পোশাকের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আসেনি। গণধর্ষণ যে নয় তা আগেই পরিষ্কার করে বলে দিয়েছে পুলিশ। এবার ফরেন্সিক পরীক্ষায় নির্যাতিতার পোশাকে সহপাঠী যৌন রসের নমুনা পাওয়া গেল বলে পুলিশ সূত্রে দাবি। যদিও এখনো সব অভিযুক্তের পোশাকের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আসেনি। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রের গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সরকারকে বেকায়দায় ফেলতে ঝাঁপিয়ে পড়েছিল বিরোধীরা। বিজেপির লাগাতার 6 দিনের ধর্ণা মঞ্চ ফ্লপ। প্রথম দিন সিটি সেন্টারে ধর্নায় শুভেন্দু অধিকারী শুরু করলেও বিজেপির প্রথম সারির নেতারা আসেননি। শেষ করার কথাও ছিল শুভেন্দুর, কিন্তু শেষ দিনে তিনিও আর পা মারাননি ধর্ণা মঞ্চে। সিপিএম এর মীনাক্ষী মুখোপাধ্যায় মিছিল করলেও তার আগেই এই ঘটনা আসলে কি তা পরিষ্কার হয়ে গিয়েছে। পুলিশের দাবি ওটা গণধর্ষণ নয়। নির্যাতিতা ছাত্রীকে প্রলোভন দেখিয়ে সহপাঠী হোস্টেল থেকে নিয়ে যায় এবং কলেজের পিছনের বনাঞ্চলে সেখানে সে ছাত্রীকে ধর্ষণ করে। অভিযুক্ত বাকিরা তখন ওই এলাকা দিয়ে যাচ্ছিল। তারা বাধা দেওয়ায় সহপাঠী মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যায়। অভিযুক্তরা মেয়েটিকে চত্থাপ্পড় মারে, মোবাইল কেড়ে নেয়, টাকা পয়সা দাবি করে। সহপাঠী ফিরে আসবে এই আশায় অনেকক্ষণ আটকে রাখা হয় ছাত্রীকে। অনেকক্ষণ বাদেও ছেলেটি ফিরে না আসায় তারা মেয়েটিকে ছেড়ে দেয়। এদিকে ওই সহপাঠী পালিয়ে গিয়ে খানিকটা দূরে মেয়েটির জন্য অপেক্ষা করছিল, কিন্তু মেয়েটি দীর্ঘ সময় না আসায় সে তখন আবারও ওই জঙ্গলে যায় এবং মেয়েটিকে ফিরিয়ে নিয়ে গিয়ে হোস্টেলে প্রবেশ করে। সহপাঠী ব্যতীত অন্য 4 অভিযুক্তই ধর্ষণের সঙ্গে যুক্ত নয়, এমনটাই বলছে পুলিশ। ওই অভিযুক্তদের বক্তব্য, তারা সব রকমের পরীক্ষা দিতে রাজি। পুলিশের কাছে তারাই দাবি করেছে ডিএনএ টেস্ট করা হোক, ফরেনসিক পরীক্ষাও করা হোক। পুলিশকে জেরায় ওই 5 অভিযুক্ত নাকি বলেছে ওই বেসরকারি মেডিকেল কলেজের ছেলে মেয়েরা প্রচন্ড অসভ্যতামি, নোংরামি করে। সন্ধ্যার পর নিয়ম করে বহু পড়ুয়া ক্যাম্পাসের পিছনে জঙ্গলে যায় শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে। এদের কাছ থেকেই চুরি, ছিনতাই কিংবা ব্ল্যাকমেল করে টাকা আদায় করে এই 5 অভিযুক্ত সহ বেশ কয়েকজন। হাই নিউজ নেটওয়ার্ক। আচমকাই যাত্রীবাহী বাসে আগুন, পুড়ে খাক গোটা বাস। আগুন লেগেছে বুঝতে পেরেই প্রাণে বাঁচতে দ্রুতই বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। ফলে অল্পের জন্য এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। বুধবার সাত সকালে ভয়াবহ ঘটনাটি ঘটেছে খাস কলকাতার দ্বিতীয় হুগলি সেতুর উপর। আর এই ঘটনার জেরে যানজট তৈরি হয় সেতুর উপর। সাত সকালে বিদ্যাসাগর সেতুতে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। বুধবার সকালে কলকাতামুখী লেনে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ায় দাও দাও করে জ্বলতে থাকে বাসটি। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে এমন ঘটনা ঘটায় হাওড়া থেকে কলকাতা রুটে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে যায়।
দমকলের দুটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বিদ্যাসাগর সেতুতে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। সকাল ৭টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডের উপর দিয়ে ওই বাসটি যাচ্ছিল। যাত্রীরা খেয়াল করেন বাসের কোনো একটি অংশ দিয়ে কালো ধোঁয়া বেরোতে শুরু করেছে, আর তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এরপরই চালককে বাস থামাতে বলা হয়। চালক গাড়ি থামালে দ্রুত বাস থেকে সেতুর রাস্তায় নেমে পড়েন যাত্রীরা। বাস থেকে নামেন চালক ও কন্ডাক্টরও। কিছু সময়ের মধ্যেই বাসটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ। ততক্ষণে গোটা বাসটিতেই আগুন ধরে গিয়েছে। দমকলের দুটি ইঞ্জিন ওই আগুন নেভাতে আসে। আধ ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টায় ওই বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়, যদিও ততক্ষণে বাসটি ভস্মীভূত হয়ে যায়। বাসটি হাওড়ার আমতা থেকে ধর্মতলা যাচ্ছিল, কিন্তু কিভাবে ওই আগুন লাগলো, পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। ঘটনায় প্রায় ১.৫ ঘন্টা সেতুতে হাওড়া থেকে কলকাতাগামী যানবাহন আটকে পড়ে। যাত্রীরা বড় বিপদ থেকে বেঁচেছেন এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় সেতুতে। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটের প্রস্তুতি শুরু হতে রাজ্যের নির্বাচন প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিশেষ নিবিড় পুনর্মূল্যায়ন অর্থাৎ এসআইআর শুরুর আগেই একাধিক ব্লক লেভেল অফিসার বা বিএলআরকে শোকজ করল নির্বাচন কমিশন। অভিযোগ, অনেকেই দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন, কেউ কেউ আবার মাঠে নামতে চাইছেন না। কমিশনের তরফে জানানো হয়েছে প্রয়োজনে পুলিশি সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যেই বিভিন্ন জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক করে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও নিরাপত্তা বিঘ্নিত হলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতে হবে। তবু নিরাপত্তার আশ্বাস সত্ত্বেও শতাধিক বিএলও দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেছেন, ফলে তাদের হাতেই ধরানো হয়েছে শোকজের নোটিশ। কমিশনের তরফে জানানো হয়েছে প্রয়োজনে পুলিশ সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে বিভিন্ন জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক করে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও নিরাপত্তা বিঘ্নিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। তবুও নিরাপত্তার আশ্বাসের সত্ত্বেও শতাধিক বিএলওদের দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেছেন, ফলে তাদের হাতে ধরানো হয়েছে শোকজ নোটিশ। কমিশন জানিয়েছে, ব্যাখ্যা সন্তোষজনক না হলেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। কমিশনের এক পদস্থ আধিকারিক বলেন, বিএলওরাও ভোটার তালিকায় কাজ করেছেন, তাদের ভয় দেখানো বা বাধা দেওয়া হলে কোনোভাবেই সহ্য করা হবে না। জেলা প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, তবুও যদি কেউ দায়িত্বে অবহেলা করে তাহলে তা কমিশনের আদেশ অমান্য করার সমান। কেন কাজ করতে চাইছেন না বা একাংশ বিএলও? সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হেনস্থা ও ভয় দেখানোর অভিযোগ আসছে কমিশনে। বিশেষ করে যেসব এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ছে বা নতুন নাম তোলার সময় বাধা দেওয়া হচ্ছে, সেসব জায়গাতে বেশি চাপের মুখে পড়ছেন বিএলওরা। অভিযোগ, কলকাতার কসবা, খিদিরপুর ও গুলশান কলোনির মতো জায়গাতেও কর্মীদের বন্দুক দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। অনেকে প্রাণনাশের হুমকিও পেয়েছে। একাংশ কর্মীর দাবি, ভুয়ো ভোটারের নাম বাদ পড়লে রাজনৈতিক দলগুলো চাপে পড়বে, তাই তাদের নানাভাবে ভয় দেখানো হচ্ছে। এই পরিস্থিতিতে কমিশনের কাছে পর্যাপ্ত নিরাপত্তা ও নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশ দাবি জানাচ্ছে তারা। রাজনৈতিক মহলের মতে কমিশনের এই শোকজ পদক্ষেপ স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, দায়িত্ব এড়িয়ে যাওয়া চলবে না। ভোটের আগে কমিশনের এই কড়া অবস্থান নির্বাচন প্রস্তুতির গুরুত্বকে আরও বাড়িয়ে তুলছে। হাই নিউজ নেটওয়ার্ক। হাসপাতাল থেকে চুরি শিশু, পুলিশে অভিযোগ দায়ের। কয়েক ঘন্টার ব্যবধানেই উদ্ধার সেই শিশু, আটক এক মহিলা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হাসপাতাল জুড়ে। হাসপাতাল থেকে শিশু চুরি, পুলিশে অভিযোগ দায়ের। কয়েক ঘন্টার ব্যবধানেই উদ্ধার শিশু, আটক এক মহিলা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। শিশুটিকে উদ্ধার করায় হাফ ছেড়ে বেঁচেছেন পুলিশ ও পরিবার। তবে হাসপাতালে মা ও শিশুদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে,
কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মি গত বুধবার প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার তার অস্ত্রোপচার হয়। কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এক সপ্তাহের মাথায় বুধবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাকে। 11:30 নাগাদ হাসপাতালের গেটের কাছে তিনি নেমে আসেন। পরিবারের সদস্যরা প্রয়োজনীয় কাজ সারছিলেন। অভিযোগ, সেই সময় এক মহিলা এসে নেহার কাছ থেকে তার সন্তানকে কোলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। নেহা দেবী অপরিচিত মহিলার হাতে সদ্যজাতকে দেন। অভিযোগ, তারপরই অপরিচিত সেই মহিলা শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়। নেহার ননদ বলেন, এক মহিলা এসে আমাদের বাচ্চাকে কোলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। বৌদি বুঝতে না পেরে দিয়েও দেন। তারপর বাচ্চাকে নিয়ে পালিয়ে যায় সে। বুধবার দিন ভর্তি করেছি রাত্রিরে, বৃহস্পতিবার দিন সিজার করে বাচ্চা হয়েছে। আর আজকে ছুটি ছিল, ছুটি করিয়ে নিচে নিয়ে এসেছি, ওকে ভেতরে বসিয়েছি। আর বসিয়ে আমি গাড়ি করতে গেছি, আমার বৌদি থেকে বাচ্চাটা চাইলো। কে চাইলো? একটা মুসলিম বউ চাইলো। কালো রঙের নকাব পরেছিল, সাদা রঙের ওড়না গায়ে দিয়েছিল। দিয়ে ওকে বলে একটু দেবে, আমারও মেয়ের বাচ্চা হয়েছে, শেষ বোতলে আছে 6 মাস ধরে, আমাকে একটু কোলে নিতে ইচ্ছে করছে, একটু দেবে। আমার বডিটা বুঝতে পারলো না, ওর কোলে দিয়ে দিল। ওর সামনে থেকে নিয়ে পালিয়ে গেল। অভিযোগ জানানো হয় থানায়। শিশু চুরির অভিযোগ পেয়ে তৎপর হয়ে ওঠে পুলিশ। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান আইসি শ্রীরামপুর, এসিপি সহ চন্দননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজও। সেখানে দেখা যায় মহিলা শিশুটিকে নিয়ে হাসপাতালের গেট থেকে বেরিয়ে যাচ্ছেন। শহরে নাকা তল্লাশি শুরু করে পুলিশ। শ্রীরামপুর নগর মোড়ে মহিলাকে আটক করে পুলিশ। অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার পর নবজাতকে মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে খুশি পুলিশ। পুলিশের ভূমিকার প্রশংসা করছেন তারা। তবে হাসপাতাল থেকে শিশু চুরি ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক। বৃহস্পতিবার ভাইফোঁটা, তার আগে বাজার দর বেশ চড়া। সবজি থেকে মাছ, মাংস, মিষ্টি সবকিছুরই দাম যেন এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে গিয়েছে। ভাইয়ের কপালে ফোঁটা, মুখে মিষ্টি, এ যেন বাঙালির ঘরোয়া উৎসবের চিরাচরিত ছবি। কিন্তু এবছর সেই ছবিতেই ধাক্কা খাচ্ছে মুদ্রাস্ফীতির ছায়া। বাজারের অগ্নিমূল্যের দৌলতে জমের দুয়ারে নয়, কাটা পড়ছে সরাসরি হেসেলে। সোমবার ছিল কালীপুজো, তবে বুধবার নয়। অধিকাংশ বাড়িতে এবারে বৃহস্পতিবারই হচ্ছে ভাইফোঁটা। তার জেরে মঙ্গলবার থেকেই নতুন করে চড়ছে সবজি থেকে মাছ, মাংস, এমনকি মিষ্টির দামও। ফলে এবারের ভাইফোঁটা অনেকের কাছেই আর আগের মতো ঘটা করে নয়, বরং নম করেই সারতে হচ্ছে উৎসব। এক মহিলা ক্রেতার কথায়, ভাইফোঁটার দিন ভাইয়ের মুখে সেরা খাবার তুলে দিতে চাই, কিন্তু বাজারে যা দাম তাতে পাতে কি দেব সেটাই ভাবছি। লক্ষ্মী পুজোর পর দিন 15 কাটতে না কাটতেই আবারও দাম বেড়েছে প্রায় সব সবজিরই। রাজ্যের প্রায় সব বাজারে এই একই ছবি। আলু প্রতি কেজি 20 থেকে 22 টাকা, পেঁয়াজ 50 থেকে 65 টাকা, পটল 60 থেকে 80 টাকা, বেগুন 80 থেকে 100 টাকা, টমেটো 60 থেকে 80 টাকা, কাঁচা লঙ্কা 120 থেকে 150 টাকা, বাঁধাকপি 40 থেকে 60 টাকা, ফুলকপি 35 থেকে 60 টাকা প্রতি পিস। শুধু তো সবজি বই কি নয়, মাছ মাংসের বাজারেও হাহাকার। হেসেলের বাজেটে সবচেয়ে বড় ধাক্কা মাছ মাংসে। কাটা রুই 350 টাকা, গোটা রুই 250 টাকা, কাটা কাতলা 400 টাকা, গোটা কাতলা 300 টাকা, পমফ্রেট 400 থেকে 600 টাকা, বড় ইলিশ 1800 টাকা, ছোট ইলিশ 800 টাকা, চিতল 1200 টাকা, তেলাপিয়া 160 টাকা, মুরগির মাংস 180 থেকে 250 টাকা, মাটন 880 থেকে 980 টাকা। মিষ্টির দোকানেও দাম বাড়ছে হু হু করে। দুধ, চিনি ও শ্রম খরচ বৃদ্ধির জেরে রসগোল্লা, সন্দেশ, ল্যাংচা সবকিছুরই দাম এখন আগের তুলনায় 10 থেকে 15% বেশি। ফলে মাছ, মাংস, সবজি কেনার পর মিষ্টি তুলতেই ঘাম ছুটছে মধ্যবিত্তের। সব মিলিয়ে উৎসবের আনন্দে যেমন মিষ্টির গন্ধ, তেমনই আছে বাজারের তেতো বাস্তবতা। ভাইফোঁটার হাসির পিছনে তাই লুকিয়ে রয়েছে হেসেলের অঙ্ক। যতটা আবেগ ততটাই হিসেব। হাই নিউজ নেটওয়ার্ক।
ভাইফোঁটা উপলক্ষে বিশেষ মিষ্টির আয়োজন। ভাইফোঁটার দিনে ভাই অথবা দাদাদের কপালে ফোঁটার সাথে সাথে পাতে দেওয়া হয় হরেক রকমের মিষ্টি। প্রত্যেক বছর সেই তালিকায় নতুনত্ব তুলে ধরতে অপেক্ষায় থাকেন বোনেরা। নদিয়ার শান্তিপুরের বিভিন্ন মিষ্টির দোকানগুলিতে দেখা গেল মিষ্টির সম্ভার। বৃহস্পতিবার ভাইফোঁটা, আর এবার ভাইফোঁটার আগেই মিষ্টির বাজার তুঙ্গে। নদিয়ার শান্তিপুরে বিকোচ্ছে হরেক রকমের নতুনত্বের মিষ্টি। ভাইফোঁটা স্পেশাল সন্দেশ, চেন্নাই এক্সপ্রেস, রাবড়ি বল, হরলিক্স ও বনভিটা সন্দেশ, বাদশাহী ভোগ, কাঁচা আমের রসগোল্লা, স্ট্রবেরি রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা সহ প্রায় 30 রকমের মিষ্টি। বিগত বছরে মানুষের চাহিদা অনুযায়ী এবার ভাইফোঁটার আগেই নিত্য নতুন মিষ্টির ডালি নিয়ে ভাইদের পাতে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছে শান্তিপুরের মিষ্টির দোকানগুলি। সকাল থেকেই ক্রেতাদের ভিড় মিষ্টির দোকানগুলিতে। ভাইফোঁটার দিনে ভাইয়ের পাতে ভালো মিষ্টি তুলে দিতেই সকাল থেকেই ভিড় জমাচ্ছেন ক্রেতারা। প্রত্যেকটি মিষ্টি 20 টাকা থেকে শুরু করে 50 কিংবা 100 টাকা পর্যন্ত রয়েছে। এবারের ভাইফোঁটায় নদিয়ার শান্তিপুরের মিষ্টির দোকানগুলি বিশেষ নজর কাড়বে বলেই মনে করছেন বিক্রেতারা। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার কলকাতার আকাশ ঢেকেছিল ধোঁয়ায়। কালীপুজোর প্রথম দিনে বেআইনি শব্দবাজি নিয়ে কার্যত তাণ্ডব চালানো হয়েছে। দ্বিতীয় দিনেও অবস্থার খুব একটা পরিবর্তন হলো না। আর এতেই প্রশ্ন উঠছে, উৎসব মানে কি শুধুই অনিয়ন্ত্রিত উল্লাস, যা উদযাপন করতে গেলে অন্যের ক্ষতির পরোয়া থাকে না? সোমবার কলকাতার আকাশ ঢেকেছিল ধোঁয়ায়। কালীপুজোর প্রথম দিনে বেআইনি শব্দবাজি নিয়ে কার্যত তাণ্ডব চালানো হয়েছে, যার ফলে ছাপিয়ে গিয়েছিল বায়ু এবং শব্দ দূষণের নির্ধারিত সুষ্ঠু মাত্রা। দ্বিতীয় দিনেও অবস্থার খুব একটা পরিবর্তন হলো না। আর এতেই প্রশ্ন উঠছে, উৎসব মানে কি শুধু অনিয়ন্ত্রিত উল্লাস, যা উদযাপন করতে গেলে অন্যের ক্ষতির পরোয়া থাকে না? রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত মৌন ও জনবসতিপূর্ণ অঞ্চলে নির্ধারিত শব্দমাত্রা যথাক্রমে 40 থেকে 45 ডেসিবেল। মঙ্গলবারেও মাত্রাহীন হল সেই মাত্রা। জনবসতিপূর্ণ অঞ্চল ট্যাংরা এবং কালিকাপুরে শব্দের মাত্রা ছিল 73 ও 58 ডেসিবেল। মৌন অঞ্চলেও ভাঙল নিয়ম। বালিগঞ্জে 60, লেকটাউনে 60, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে 64, বেথুন কলেজের কাছে প্রায় 73 এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে 78 ডেসিবেল পর্যন্ত পৌঁছেছিল শব্দ। শব্দের সঙ্গে পাল্লা দিয়ে দূষণ ছড়িয়েছে বাতাসেও। রাত 11টার সময় PM 2.5 হিসেবে বাতাসের গুণমান সূচক বালিগঞ্জে 169, যাদবপুরে 204 এবং ভিক্টোরিয়ায় 260 ছিল। প্রসঙ্গত গুণগত মানের হিসাবে 101 থেকে 200 পর্যন্ত মাত্রা মাঝারি এবং 201 থেকে 300 পর্যন্ত খারাপ। পার্টিকুলেট ম্যাটার এবং PM হল বাতাসে ভাসমান ধূলিকণা, যার মধ্যে ব্ল্যাক কার্বন ও অন্যান্য দূষক মিশে থাকে। দৈনিক প্রতি ঘনমিটার বাতাসে PM10 এবং PM 2.5 এর পরিমাণ যথাক্রমে 100 এবং 60 মাইক্রোগ্রাম অতিক্রম করলে তা জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই সীমার বার্ষিক সহনশীল মাত্রা যথাক্রমে 60 ও 40 মাইক্রোগ্রাম। কলকাতার বাতাসে যে PM 2.5 ধরা পড়ছে, তার অন্যতম প্রধান উৎস জৈব ও কঠিন বর্জ্য পোড়ানো। কিছু মানুষের অতি উল্লাসে আতঙ্কিত শিশু থেকে বৃদ্ধ ও অসুস্থরা, ভীত পশু পাখিরাও। ঘরের পোষ্যদের তাও নিরাপত্তা আছে, তবে সেটুকুও যে নেই পথপ্রাণীদের। এতেই প্রশ্ন উঠছে বেআইনি শব্দবাজি নিয়ন্ত্রণে পুলিশের উপযুক্ত ভূমিকা নিয়ে। যদিও কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার দাবি, দেশের অন্যান্য বড় শহরগুলির তুলনায় কলকাতার পরিস্থিতি অনেকটাই ভালো। শুধু তাই নয়, গতবারের থেকে এবারে মহানগরে কমেছে শব্দ ও বায়ু দূষণের মাত্রাও। লালবাজার জানিয়েছে, নিয়ম ভঙ্গকারীদের গ্রেফতার ও জরিমানা করার পাশাপাশি অভিযান চালিয়ে বেআইনি বাজিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের বার্তা, সাধারণ নাগরিকদেরকেও সচেতন হতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের।
আরও একবার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দীপাবলির উদযাপনের মাঝেই ওভাল হাউসে সাংবাদিকদের প্রশ্নে মোদির সঙ্গে ফোন আলাপের বিষয়টি জানিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে ট্রাম্পের, আর তার আরও একবার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, কি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে তাও জানিয়েছেন। হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের মাঝেই ওভাল হাউসে সাংবাদিকদের প্রশ্নে মোদীর সঙ্গে ফোন আলাপের বিষয়টি জানান ট্রাম্প। পরে সমাজ মাধ্যমে ট্রাম্পের সঙ্গে কথা বলার বিষয়টি জানিয়েছে মোদী। মোদীকে তার বন্ধু মনে করেন তা অতীতে বারবার দাবি করেছেন ট্রাম্প। বুধবার সাংবাদিকদের প্রশ্নে ভারতের প্রধানমন্ত্রী মহান ব্যক্তি এবং ভালো বন্ধু বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ভারতবাসীকে দীপাবলির শুভেচ্ছাও জানান মার্কিন প্রেসিডেন্ট। তার কথায়, আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার কথা হয়েছে। বছরের পর বছর ধরে উনি আমার ভালো বন্ধু। কি নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতা? ট্রাম্পের দাবি, আমাদের মধ্যে অনেক বিষয়ে আলোচনা হয়েছে, তবে বেশিরভাগ আলোচনাই হয়েছে বাণিজ্য সংক্রান্ত। যদিও বাণিজ্য বলতে কি বোঝাতে চেয়েছেন তা খোলসা করেননি তিনি। তবে তারপরেই রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে তার পুরনো দাবি আবার পুনর্ব্যক্ত করেন তিনি। তার কথায়, আমাদের সম্পর্ক খুব ভালো। উনি বলছেন রাশিয়া থেকে খুব বেশি তেল কিনবেন না। তিনি আমার মতো রাশিয়া ইউক্রেনের যুদ্ধের অবসান দেখতে চান। বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ট্রাম্পকে ধন্যবাদ জানান মোদী। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে তার কথা হয়েছে। দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। শেষে ভারতের প্রধানমন্ত্রী বলেন, সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে দুই দেশকে। গত সপ্তাহতেই ট্রাম্প দাবি করেছিলেন মোদীর সঙ্গে তার ফোন আলাপ করা হয়েছে। তিনি দাবি করেন রাশিয়ার তেল আর কিনবেন না। তাকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। আর এরপরেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে মোদীর সম্প্রতি কোনো ফোন আলাপ হয়নি। ট্রাম্পের দাবি এক প্রকার উড়িয়ে দিয়েছিলেন সাউথ ব্লক। সেই আবহে গত সোমবার ট্রাম্প এক প্রকার চড়া সুরেই ভারতকে হুঁশিয়ারি দিয়ে জানান, মোদী তাকে বলেছিলেন রাশিয়া থেকে আর তেল কেনা হবে না, আর তারপরে যদি সেই ধারা অব্যাহত রাখা না হয় তবে ভারতের ওপর চড়া শুল্ক আরোপ করবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। তবে সেই দাবির 48 ঘন্টা কাটতে না কাটতেই মোদী বন্ধু বলে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য, ভারত এবং আমেরিকার মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল তা এখন ঝুলে রয়েছে। মোদী এবং ট্রাম্প বারবারই দাবি করে আসছেন চুক্তি বিষয়ক আলোচনা ইতিবাচক। খুব শীঘ্রই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। তবে কেউই এখনো পর্যন্ত চুক্তির সম্ভাব্য সময় সম্পর্কে কোনো মন্তব্য করেননি। সেই আবহে মোদীর সঙ্গে ট্রাম্পের বাণিজ্য নিয়ে আলোচনার বিষয়ে জল্পনা তৈরি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। কালীপুজো ভাইফোঁটার পরই হাওয়া বদল। সপ্তাহান্তে ভাসতে পারে বাংলা। আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। কালীপুজোয় বৃষ্টি দেখা মেলেনি, ভাইফোঁটাতেও সেই একই আবহাওয়া বহাল থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই রাজ্যের আবহাওয়ায় আসতে চলেছে বড় পরিবর্তন। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে শনি ও রবিবার রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভোর 5:30 নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হয়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, তৈরি হওয়া কয়েক ঘন্টার মধ্যেই সেটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, বুধবার বিকেলের মধ্যে আরও এক দফা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, এই গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে দেশের পূর্ব উপকূলের দিকে এগোতে থাকবে। মৌসুম ভবনের প্রাথমিক হিসেব অনুযায়ী এটি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সীমানা বরাবর কোনো জায়গা দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে। এর ফলে দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অক্টোবরের শেষ দিক থেকে নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি থাকবে। তাই এই নিম্নচাপটিকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে আবহাওয়াবিদরা। নিম্নচাপ তৈরির ফলে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের আকাশে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প শুরু হয়েছে, যার ফলস্বরূপ অক্টোবর মাসের শেষ দিকে কলকাতার রাতের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 33 ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করছে। এই জলীয় বাষ্পই সপ্তাহান্তে রাজ্যের বৃষ্টির পরিস্থিতি তৈরি করবে। হাই নিউজ নেটওয়ার্ক।
নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।